আমরা আজকে যেই পার্টটা করব বা যেই ফর্মুলাটা শিখবো সেটা হলো আমাদের ফ্যাক্টরিং, কস্ট অফ ফ্যাক্টরিং, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ভাঙালে আমাদের যে ব্যয় হবে সেই ব্যয়টাকে আমরা বলবো কস্ট অফ ফ্যাক্টরিং। সূত্র আমরা পরে দেখি, সূত্র আমরা বোর্ডে দেখাবো। আমাদের আজকের শেখার বিষয় হচ্ছে কস্ট অফ ফ্যাক্টরিং। ঠিক আছে, প্রাপ্য হিসাবের ব্যয় অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কি দেনাদার, এই দেনাদারের এই অ্যাকাউন্টস পেয়েবলটা অনেক সময় বিভিন্ন কোম্পানির কাছে, বিভিন্ন ফ্যাক্টরিং কোম্পানি থাকে, তারা কি করে এই ধরনের অ্যাকাউন্ট রিসিভেবল তারা কিনে নেয়, একটা নির্দিষ্ট বার্তায় কিনে নেয়। এখন মনে করো তোমার জরুরি টাকার প্রয়োজন, ঠিক আছে, এখন তুমি চাইলেই তো দেনাদারের কাছ থেকে টাকা নিতে পারতেছো না, না, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তুমি চাওয়া মাত্রই দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার পসিবিলিটি থাকে না। তো সেই ক্ষেত্রে কি করে, এই অ্যাকাউন্ট রিসিভেবলগুলো বিভিন্ন ফ্যাক্টরিং কোম্পানির কাছে একটা নির্দিষ্ট বার্তায় বিক্রি করা যায়। বিক্রি করলে তারা কি করে, এই ফ্যাক্টরিং কোম্পানিগুলো তারা আবার ওরা নিজেরা ওই অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা কালেক্ট করে যে কোনোভাবে। তো এই ক্ষেত্রে আমাদের এই অ্যাকাউন্ট রিসিভেবল যে আমি বার্তাকরণ করলাম, বার্তা করে আমরা ভাঙালাম, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যয় কি হবে সেটা আমরা বের করব। তো সেটা বের করার সূত্র হচ্ছে, যদি বাৎসরিক বের করি, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, সূত্র হচ্ছে সূত্র হচ্ছে এপিআর ইজ ইকুয়াল টু নিট পিরিয়ডিক কস্ট divided by net periodic advance into account receivable turnover, ARTURN, turnover into 100। তো এই সূত্রের সাহায্যে কি করব আমরা, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করব কস্ট অফ ফ্যাক্টরিং এর মাধ্যমে। ঠিক আছে, এগুলো আমাদের বের করা শিখতে হবে আবার, যে এনপিসি, এনপিএ, অ্যাকাউন্ট রিসিভেবল, টার্নওভার, এগুলো আবার প্রশ্ন সরাসরি থাকতেও পারে, নাও থাকতে পারে, ম্যাক্সিমাম টাইমে থাকে না, এগুলো আমাদের বের করতে হয়। এটা হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। এরপরে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা সূত্র কি, এটা ওই আগের মতোই 1+r⁻n−1 ইন্টু 100। আর কোনটা, এই এতটুকু হলো আর, ঠিক আছে, আর এই এতটুকু হলো এন, বুঝতে পারছি, আর আর এন এর মান এখান থেকে এনে বসাই দিই। এখন আমরা শিখবো কিভাবে নিট পিরিয়ডিক অ্যাডভান্স, নিট পিরিয়ডিক কস্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, টার্নওভার এগুলো বের করে। তো প্রথমে আমরা দেখব এই নিট পিরিয়ডিক কস্ট, নিট পিরিয়ডিক অ্যাডভান্স এগুলো বের করতে হলে, অ্যাকাউন্ট রিসিভেবল, টার্নওভার এগুলো বের করতে হলে আমার প্রথম যে ওয়ার্কিংটা করতে হবে, ওয়ার্কিং নাম্বার 1, ফার্স্ট ওয়ার্কিংয়ে যেটা করতে হবে সেটা হলো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে। ফার্স্ট কাজ হচ্ছে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করা। এটা কিভাবে পাবো, সূত্র হচ্ছে অ্যানুয়াল ক্রেডিট সেলস, এক বছরে মোট কত টাকার পণ্য বিক্রি করো বাকিতে, সেটা অ্যানুয়াল ক্রেডিট সেলস, এবং কত দিন পর পর তুমি টাকা কালেকশন করতে সেটা গুণ দিতে হবে, যেটা হলো কালেকশন পিরিয়ড, ভাগ করতে হবে 360 দ্বারা। ঠিক আছে, 360 দ্বারা, তাহলে তুমি পাবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ এক বছরে তুমি যেই টাকা কালেক্ট করো সেটা গড়ে ওই যে নির্দিষ্ট সময়ে কত টাকা করে কালেক্ট করো সেটা। সাপোজ মনে করো এখানে 12 লাখ আছে, 30 দিন, 30 দিন গুণ দিয়ে 360 দিয়ে ভাগ করলে সাপোজ মনে করো 2 লাখ আসবে, কথার কথা 2 লাখ আসবে। 2 লাখ দিয়ে আমি কি বুঝবো, 30 দিনে আমি কালেক্ট করতে পারি 2 লাখ টাকা। হ্যাঁ, আমরা যে রেজাল্টটা পেলে এটা কি, যে এখানে যে টাইমটা আছে ওই টাইম অনুযায়ী তুমি কত টাকা করে, মানে কত দিনে তুমি কত টাকা কালেক্ট করতেছো গড়ে, এই জন্য যে 360 দিয়ে ভাগ করছি, মানে একদিন আগে কনভার্ট করছি। 2 নাম্বার যে ওয়ার্কিংটা করতে হবে, ওয়ার্কিং নাম্বার 2, সেটা হলো এই যে নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের করবো। নিট পিরিয়ডিক অ্যাডভান্স, এটা কিভাবে পাবো,
এটা একটা ছকের মাধ্যমে করবো আমরা, এখানে যে ছক ছাড়াই দেখিয়ে দিচ্ছি। প্রথমেই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বসাবো। হ্যাঁ, এই যে এইখানকার ব্যালেন্সটা এখানে বসাবো। এই যে 1 নম্বরে যেটা বের করছি ওইটা আমরা এখানে বসাবো। এর সাথে আমরা বাদ দিব, কি বাদ দিব, এখান থেকে রিজার্ভ প্রশ্নের মধ্যে বলা থাকবে যে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের এত % এর উপর সুদ দেওয়া হয়। রিজার্ভ কতটুকু সেটা কিন্তু কোশ্চেনে ডিরেক্ট বলা থাকবে, অন্যভাবে বলা থাকবে। কিভাবে বলা থাকে, যে বলে যে আমাদের এই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের 90%-এর উপর সুদ ধরা হয়। তাহলে যতটুকুর উপরে সুদ ধরা হবে তার অবশিষ্ট অংশকে আমরা রিজার্ভ বলবো। অর্থাৎ 100% টাকার মধ্যে কোশ্চেনের মধ্যে যদি বলে 90%-এর উপর সুদ দেয়, তাহলে বাকি 10% হলো রিজার্ভ। তো রিজার্ভটা আমরা বাদ দিব। রিজার্ভটা বাদ দিব, প্রশ্নে যত পার্সেন্ট থাকবে 100 থেকে কত পার্সেন্ট বাদ দিয়ে রিজার্ভের পার্সেন্টেজটা বের করব। এরপরে এটা একটা রেজাল্ট, এখানে একটা রেজাল্ট বের হবে, ঠিক আছে। এইখান থেকে আমরা বাদ দিব হলো কমিশন। পোস্টে কমিশন থাকবে, কমিশন বাদ দিব। বাদ দেওয়ার পর আমরা যেটা পাবো সেখান থেকে ইন্টারেস্ট বাদ দিব, ঠিক আছে। বাদ দিলে আমি নিট পিরিয়ডিক অ্যাডভান্স পাবো, বুঝতে পারছি, নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এই ওয়েতে আমরা কি করবো, নিট পিরিয়ডিক অ্যাডভান্স বের করবো। আমাদের সূত্র কি, এনপিসি বাই এনপিএ ইন্টু ইয়ার টার্ন ওভার ইন্টু 100। আর এই এনপিএ এটা বের করার জন্য আমাকে প্রথমে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বের করতে হবে, এবং এই অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপর একটা রেট থাকবে, এখানে রেট গুণ করবো, এটার উপরে পার্সেন্টেজ করে এখানে রেজাল্ট আসবে, এটা থেকে বিয়োগ করলে এই ব্যালেন্সটা আসবে। এখান থেকে কমিশন বাদ দিব, কমিশনের পার্সেন্টেজও বা টাকা পোস্টে দেওয়া থাকবে, ইন্টারেস্টও পোস্টে টাকা বা পার্সেন্টেজ দেওয়া থাকবে, বাদ দিলে আমরা নিট পিরিয়ডিক অ্যাডভান্স করবো। তাহলে মাত্র বের করলাম কিন্তু নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এরপরে বের করবো নিট পিরিয়ডিক কস্ট। শীটে এগুলো দেওয়া আছে, না তুললেও চলবে। তুলবো স্যার? না তোলা আছে সেটা। নিট পিরিয়ডিক কস্ট, এটা কিভাবে পাবো? আমাদের এখানে 2 ধরনের কস্ট হয়েছে, দেখো কি কস্ট হয়েছে। তুমি কমিশন দিতা, তারপরে ইন্টারেস্ট দিতা, ঠিক আছে। এই 2টা জিনিস তোমার খরচ হইতে অ্যাকাউন্ট রিসিভেবল তখন যখন তোমার প্রতিষ্ঠানে থাকতো। তাহলে আমরা লিখি ইন্টারেস্ট বসাবো, কমিশন, এগুলো সব ঘর করে করবো আমরা। এখানে জাস্ট শর্টকাটে আমি একটু লিখে দিতেছি, কমিশন এই দুটো যোগ করব, ঠিক আছে। এই দুটো যোগ করার পর আমরা বাদ দিব, লেস করব 2 কস্ট সেভিং ফ্রম ফ্যাক্টরি। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল যদি তোমার প্রতিষ্ঠানে থাকে, ঠিক আছে, প্রতি বছরই এটার উপর 2 ধরনের খরচ সাধারণত হয়ে থাকে। একটা খরচ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আর একটা খরচ হলো তোমার ব্যাড ডেটস এক্সপেন্স, অনাদায়ী পাওনা থাকতে পারে, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকতে পারে। এই 2টা খরচ তুমি যেহেতু ফ্যাক্টরিংটা ভাঙাইতেছো, মানে অন্য একটা কোম্পানির কাছে দিয়ে দিতেছো, তাহলে তোমার 2টা কস্ট সেভিং হবে। একটা কস্ট সেভিং হলো ব্যাড ডেট এক্সপেন্স, আর একটা খরচ কি সেভ হবে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই 2টা খরচ তোমাকে কমায় দিতেছে। কেন কমায় দিল? কারণ তোমার অ্যাকাউন্ট রিসিভেবল তুমি আর একটা কোম্পানির কাছে দিয়ে দিতেছো, তাহলে তোমার প্রতিষ্ঠানে এই 2টা খরচ বেঁচে যাইতেছে। এইটা থেকে এটা বাদ দিলে যেটা থাকবে এটাই আমাদের নিট পিরিয়ডিক কস্ট। তাহলে এই 2টা খরচ থেকে এই 2টা কস্ট সেভিং বাদ দিব, দিলে যেটা হবে সেটা নিট পিরিয়ডিক কস্ট। এই তো, এছাড়া আর আমাদের নাই কিছু। আর একটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, এটা বাদ পড়ে গেছে। ওয়ার্কিং নাম্বার 4, ARTURON, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো।
মানে অ্যাকাউন্ট রিসিভেবল আমি আবার সেল করে দেবো, মানে বেচে দেবো কি জন্য? এটা আমার আমার এই কি প্রফিট কি? হ্যাঁ, এটা তোমার সম্পদ না। অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি, তুমি হ্যাঁ হ্যাঁ। বাকিতে পণ্য বিক্রি করছো, তো ওই বিক্রয়ের টাকা তুমি কবে পাওয়া না পাওয়া তার কোনো গ্যারান্টি নাই। এখন তোমার আর্জেন্ট টাকার দরকার, এখন তুমি কি করবা? এই অ্যাকাউন্ট রিসিভেবলটাই আবার আরেকটা কোম্পানির কাছে দিয়ে দিবে, তারা যে যে কোনো ওয়েতে হয়তো তার কাছ থেকে টাকা নেবে, যখন ইচ্ছা আর নেবে। তারা আমার টাকাটা দিয়ে দিব। হ্যাঁ, তারা ওইটার বিপরীতে একটা ওই পুরো টাকা দিবে না, বার্তায় হুম। কিছু টাকা ছাড় টাড় দেওয়ার পরে তুমি টাকা দিবে। হ্যাঁ, হুম, তোমার সুবিধা দিতেছে, তারা তো সুবিধা নিবেই, বুঝলি? স্যার। তাহলে আমরা কি করতেছিলাম, 4 নাম্বার ওয়ার্কিংটা, অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, AR টার্ন ওভার হারাই ফেললাম। ওই পাইছি। AR টার্ন ওভার, এটা বের করবো কিভাবে? মানে এক বছরে কতবার আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার হয়। তো এটা বের করবো কিভাবে? 360-কে সিপি দ্বারা ভাগ করব। সিপি মানে কালেকশন পিরিয়ড, কোশ্চেনে দেওয়া থাকবে। 360-কে সিপি দ্বারা ভাগ করলে আমরা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। ঠিক আছে, এই 4টা ওয়ার্কিং করে আমাকে কস্ট অফ ফ্যাক্টরিং বের করতে হয়। কস্ট অফ ফ্যাক্টরিং অঙ্কে যদি এগুলো না দেওয়া থাকে, তো ম্যাক্সিমাম অঙ্কেই দেওয়া থাকে না, 2-1টা অঙ্ক দেওয়া থাকবে, যেগুলো পার্ট বিতে যদি আসে তাহলে দেওয়া থাকবে। সি পার্টে কোনো সময় এগুলো দেওয়া থাকবে না, এগুলো ওয়ার্কিং করে বের করতে হবে। তো আমরা অঙ্কে আসি। তোমাদের স্ক্রিন কারো যদি মনে হয় যে ছোট, তোমরা জুম করা যাবে। হ্যাঁ, মোবাইলে জুম করা যায় স্ক্রিন। কত আছি, ল্যান্ডস্কেপ করে কোনো লেখা জুম করলে ইচ্ছা করলে করতে পারবো। আচ্ছা, কততে আছি আমরা? এই তো 13 নাম্বার থেকে আজকে শুরু হবে। হ্যাঁ, স্যার ইউটিউবে নাকি যখন দেখি তখন তো জুম করা যায় না। না, ইউটিউবে দেখা যাবে না, ইউটিউবে জুম করা যায় না। তো এই যে এইখানে তুমি পারবা। সাপোজ মনে করো তুমি চাইতেছো যে করবা কি বলে, বোর্ড দেখবা। বোর্ড দেখতে চাইলে নিচে দেখো আমার ছবি আছে, বোর্ডের মধ্যে ডাবল ক্লিক করলে বোর্ডটা আসবে, হ্যাঁ স্যার, ওইটা হয়। শেয়ার হবে। হ্যাঁ। এটাই দেখানো যায়। কিন্তু আমি এখানে রেকর্ডিং করি, তো এই জন্য সমস্যা। রেকর্ডিং করলে বোর্ডটা আবার ওই ছোট দেখা যায়। রেকর্ডিং যদি না করতাম তাহলে এইভাবে ক্লাস নেওয়া যেত। তোমার যখন যেটা শীট দেখতে চাইলে শীটে যাবা, আমার বোর্ড দেখতে চাইলে বোর্ড দেখতে পারতাম। রেকর্ডিং এর জন্য ওইটা পারা যাইতেছে না, স্ক্রিন শেয়ার অফ করে দিতে হবে। প্রশ্নে আসে, প্রশ্নে বলছে 13 নাম্বার, PQR লিমিটেড অ্যানুয়াল ক্রেডিট সেলস বাৎসরিক কি দেওয়া আছে আমাদের? অ্যানুয়াল ক্রেডিট সেলস। তাহলে কি দেওয়া আছে? এক্স অ্যানুয়াল ক্রেডিট সেলস দেওয়া আছে। কত দেওয়া আছে? অ্যানুয়াল ক্রেডিট সেলস 10 লাখ টাকা অ্যানুয়াল ক্রেডিট সেলস দেওয়া আছে। 13 নাম্বার অঙ্ক, এগুলো দেওয়া আছে। তারপরে কি বলছে? 90 ডেজ কালেকশন পিরিয়ড, সিপি দেওয়া আছে, কালেকশন পিরিয়ড 90 ডেজ। তারপরে কি আছে? ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। তাহলে আমাদের প্রথম যেই ওয়ার্কিংটা, সেই ওয়ার্কিংটা চাইছে, আর আমরা শেষে যে ওয়ার্কিংটা দেখাইলাম সেই ওয়ার্কিং চাইছে। দুইটা ওয়ার্কিং চাইছে, এখানে পুরো অঙ্ক চায় নাই, বেসিক্যালি আমাদের দুইটা ওয়ার্কিং চাইছে। তোমরা দুইটা ওয়ার্কিং করো ফার্স্ট। আমাদের এইটাই মানে অঙ্ক, ওয়ার্কিংটাই অঙ্ক এখানে। অ্যাকাউন্ট রিসিভেবল, সরি, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে পাবো? অ্যানুয়াল ক্রেডিট সেলস ইনটু সিপি ডিভাইডেড বাই 360। অ্যানুয়াল ক্রেডিট সেলস 10 লাখ, সিপি 90, 360 ভাগ করে যাবে, কত আসছে? এই অ্যান্সার 2 নাম্বারে হলো AR টার্ন ওভার। সূত্র হলো 360 বাই সিপি, তাহলে 360 ডিভাইডেড বাই 90, 4×9 = 36, 4 টাইমস। তাহলে এক বছরে 4 বার অ্যাকাউন্ট রিসিভেবলটা আপ ডাউন হয়। অ্যাভারেজ এই ব্যালেন্সটা কত আসে? ব্যালেন্সটা 4 আসে নিচে, না 4 আসবে
4 ভাগ করো, 10 লাখকে 4 ভাগ করলে 2.5 লাখ। 2,50,000 হ্যাঁ। শেষ এই অঙ্ক। এগুলো আসবে বি পার্টে, সি পার্টে এগুলো আসবে না। আসছিল 2017 সালে 4th ইয়ার অ্যাকাউন্টিং এর আসে। অ্যাকাউন্টিংদের কিন্তু যারা সেকেন্ড ইয়ার আছে অ্যাকাউন্টিং, তাদের কিন্তু এইগুলো 4th ইয়ারেও আছে। ওইখানে 4th ইয়ারের স্টুডেন্টও ক্লাস করে সেকেন্ড ইয়ারে করতেছে। সেম এই শীটটাই আবার ফলো করবে, এই জন্য শীটগুলো রেখে দিবা, শীট নোট খাতা এগুলো রেখে দিবা ম্যানেজমেন্ট যারা অ্যাকাউন্টিং এ সেকেন্ড ইয়ারে হয়েছে। হলে আমরা পরের অঙ্কে আসি। তোমাদের 15 কাজ দিয়েছিলাম, করছিলা? 15 মিলিয়ে দিতে পারছো? স্যার 15-র 2 নম্বরটা একটু বুঝিয়ে দিবেন। 2 নম্বরে কমেন্ট চাইছি, সেটা আমি ক্লাস শেষের দিক দেখাই দিতেছি। তো 16 ছিল বাড়িতে, 17 করবো এখন। 17 করবো। সতেরো নম্বর অঙ্ক দেখো। এইখানে আমাদের সবই করতে হবে। এই কোম্পানি অ্যানুয়াল ক্রেডিট সেলস আমরা একটা পড়বো আর বোর্ডে লিখবো। হ্যাঁ, 17 নাম্বার অঙ্ক। প্রথমে দেওয়া আছে অ্যানুয়াল ক্রেডিট সেল। স্যার 14 নম্বরটা করাবেন না? ও 14 বাদ করে গেছে, সরি 14 করতে আসি। 14 প্রথমে দেওয়া আছে এ ক্রেডিট সেলস অন ক্রেডিট টার্ম নিড 60। হ্যাঁ, এই নিড 60 মানে কি? এই 60 দিনে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। এটা কালেকশন পিরিয়ড 60 ডেজ। প্রথমে কালেকশন পিরিয়ড দেওয়া আছে 60 ডেজ। আগে এটা সরাসরি কালেকশন পিরিয়ড বলছে, আর এটা কালেকশন না পিরিয়ড না বলে অন্যভাবে বলছে, ভুলে বলছে একটু। অ্যানুয়াল ক্রেডিট সেলস 6 লাখ টাকা। অ্যানুয়াল ক্রেডিট সেলস 6 লাখ টাকা। তারপরে কি আছে? ফ্যাক্টরিং কমিশন আছে 1%। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের উপর আমরা কমিশন ধরবো 1%। তাহলে আমরা লিখে নিই কমিশন ইজ ইকুয়াল টু 1%। 1% হলো কমিশন। এরপরে বলছে ইন্টারেস্ট 12%। ইন্টারেস্ট 12%। এরপরে বলছে দ্য ফ্যাক্টর উইল অ্যাডভান্স আপ টু 80% অফ অ্যাকাউন্ট রিসিভেবল। আচ্ছা, এই যে অ্যাডভান্স নেয় কতটুকু? ফ্যাক্টরিং এর অ্যাডভান্স হলো 80%। আমরা বলছিলাম পার্সেন্টেজ কোশ্চেনে দেওয়া থাকবে 100% থেকে প্রশ্নে যতটুকু অ্যাডভান্সের কথা বলবে সেটা বাদ দিলে আমরা পাবো রিজার্ভ। তাহলে রিজার্ভের পার্সেন্টেজ কত এখানে? 20%। এটা আমরা এখানে লিখে রাখি। রিজার্ভ 100% মাইনাস অ্যাডভান্সের 80% বাদ দিলে 20% হলো রিজার্ভ। এরপরে বলছে ক্যালকুলেট দ্য অ্যানুয়াল কস্ট অফ ফ্যাক্টরিং। তার মানে সবই করতে হবে, পুরো অঙ্কটাই করতে হবে। সবগুলো ওয়ার্কিং আমরা করবো, আস্তে আস্তে একটা একটা করে শুরু করি। এগুলো কোশ্চেনে দেওয়া আছে, সেগুলো কোশ্চেনে দেওয়া 14 নম্বর অঙ্কে। আমরা ফার্স্ট ওয়ার্কিং যেটা করব সেটা হলো ফ্যাক্টরিং, কস্ট অফ ফ্যাক্টরিং। ফার্স্ট ওয়ার্কিং হলো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, ওয়ার্কিং নাম্বার 1। ওয়ার্কিং 1 অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ফার্স্ট ওয়ার্কিং হলো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। কিভাবে পাবো? নেটটা এত প্রবলেম তো অ্যানুয়াল ক্রেডিট সেলস ইনটু সিপি ডিভাইডেড বাই 360। অ্যানুয়াল ক্রেডিট সেলস কত? 6 লাখ। কালেকশন পিরিয়ড কত? 60। 360 ভাগ করলে 6, 1 লাখ না?
এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 1 লাখ। এটা ফার্স্ট ওয়ার্কিং। ওয়ার্কিং নাম্বার 2 এই পাশে করি। দুই নাম্বারে আমরা এই আর টার্ন ওভারটা আগে করি, এটা ছোট আছে, যে কতগুলো ছোট এগুলো আমরা একটু আগে করে নিই। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার কিভাবে পাবো? 360 কে সিপি দ্বারা ভাগ করে। 360 সিপি কত? 60। কত হবে? 6 টাইমস। এরপরে 4 নাম্বার ওয়ার্কিং। ওয়ার্কিং নাম্বার 4 3। ওয়ার্কিং নাম্বার 3 নিড পিরিয়ডিক অ্যাডভান্স। নিড পিরিয়ডিক অ্যাডভান্স ডিটেলস টাকা। নিড পিরিয়ডিক অ্যাডভান্সে প্রথমে আসে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কত বের করছে? 1 লাখ। সেখান থেকে বাদ দিতে হবে রিজার্ভ। লিস্ট করো রিজার্ভ। রিজার্ভ কত পার্সেন্ট? 20%। 1 লাখের 20% 20,000। বাকি কত? 80,000। এখান থেকে লেস করবা কমিশন। কমিশন কত পার্সেন্ট? 1%। 1%, 1 লাখ টাকার 1% হলো 1,000 টাকা। বাকি হলো 79,000। এটা হলো চার্জেবল অ্যামাউন্ট, ইন্টারেস্ট চার্জেবল 80,000 অ্যামাউন্ট। এর উপর 1% হবে না কমিশন? না না, কমিশন সবসময় মেইন টাকার উপরে হবে, আর ইন্টারেস্ট সবসময় হবে এই যে লাস্ট যে ব্যালেন্স বেরোচ্ছে তার উপর। ঠিক আছে, ইন্টারেস্টটা অলওয়েজ সবকিছু বাদটা দেওয়ার পরে যেটা হবে ওইটার উপরে হবে। লেস করব ইন্টারেস্ট। এটা হলো ইন্টারেস্ট চার্জেবল অ্যামাউন্ট। এই টাকাটা হলো ইন্টারেস্ট চার্জেবল অ্যামাউন্ট, অর্থাৎ এই 79,000 টাকার উপরে সুদ ধরতে হবে। তো সুদের গণনাটা আমি একটু দেখাই। ওয়ার্কিং টোটাল 5টা, আমরা ওয়ার্কিং কমায় ফেলছি। ওয়ার্কিং কমিয়ে আমরা এইখানে কাজ করছি। ওয়ার্কিং কমায় এখানে আমরা একটু কাজ বাড়াই দিচ্ছি, সমস্যা নেই। ইন্টারেস্ট এখন বিষয় হলো, এটা তুমি কি করতেছো? নিড পিরিয়ডিক অ্যাডভান্স, অর্থাৎ অগ্রিম তুমি বের করতেছো। অগ্রিম অ্যাকাউন্ট রিসিভেবল কত হয়, মানে অগ্রিম কত নেয় সেটা বের করতেছো। পিরিয়ডিক বলতে একটা নির্দিষ্ট সময়ের জন্য, কত দিনের জন্য তুমি কাজ করতেছো। এখানে আমার অঙ্কে কত দিন ছিল? এই যে 60। তাহলে তুমি এই 60 দিনের জন্য অ্যাডভান্স কত নাও সেইটা ওয়ার্কিং করতেছো। তো এখন তুমি ইন্টারেস্ট কত দিনের দেবে? ইন্টারেস্ট অলওয়েজ মনে রাখবো, কোশ্চেনে ইন্টারেস্ট ম্যাক্সিমাম টাইম এই বছরের থাকে, কিছু বলা না থাকে, শুধু জাস্ট বলি ইন্টারেস্ট রেট 12%, তাহলে বুঝবা এটা 1 বছরের রেট। তাহলে তুমি এই 12% যদি করো, এটার উপরে 1 বছরের সুদ আসবে। ঠিক আছে, 89,000 টাকার উপরে 12% করলে 1 বছরের সুদ হবে। তোমাকে দেখাইতে হবে কত দিনের সুদ? 60 দিনের সুদ। তাহলে কিভাবে দেখাবা? এই 79000 ডিভাইডেড ইনটু কত পার্সেন্ট বলছে ইন্টারেস্ট? 12%। এইটাকে 360 দিয়ে ভাগ করে গুণ করবা 60 দিয়ে, তাহলে 60 দিনের সুদ কত সেটা বের হবে। 60 দিনের সুদ কত বের হবে বিয়োগ করলে আমাদের নিড পিরিয়ডিক অ্যাডভান্স বের হবে। কত আসে 60 দিনের সুদ? 60 দিনের সুদ কত আসে? এই 12% হলে 1 বছরের সুদ। 12 দিয়ে ভাগ করলে 1% আসে। 7,900 মনে হয় না? 790। 1580। 1580 60 দিনে। ও টানে করতেছে। 1580 বিয়োগ করো কত আসে?
ভাই 1580 তো ভাই 15,080 লিখছে। সরি 1580 শূন্য বেশি লেগে গেছে। 77,420। 77,420। এটা হলো নিট পিরিয়ডিক অ্যাডভান্স। এরপরে বের করবো নিট পিরিয়ডিক কস্ট। নিট পিরিয়ডিক কস্ট দুই ধরনের কস্ট সংগঠিত হয়েছে, একটা হলো কমিশন আর একটা হলো ইন্টারেস্ট। কমিশন 1000, ইন্টারেস্ট 1580, 2580। এটাই আমাদের নিট পিরিয়ডিক কস্ট। আমার অঙ্কে কোনো কস্ট সেভিং নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ব্যাড ডেপস এক্সপেন্স এগুলো কিছুই নাই, এই জন্য আমাদের এখানেই শেষ। এখন আমরা যেটা চাইছে, যে কি চাইছিল, অ্যানুয়াল কস্ট অফ ফ্যাক্টরিং যেটা চাইছে, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট বের করতে বলছে। কিভাবে করব, নিট পিরিয়ডিক কস্টকে ভাগ করব নিট পিরিয়ডিক অ্যাডভান্স দ্বারা, গুণ করব অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার দ্বারা, গুণ করব 100 দ্বারা। নিট পিরিয়ডিক কস্ট 2580, অ্যাডভান্স 77,420, টার্নওভার 6100 করলে অ্যান্সার শেষ। কত আসে? রেজাল্ট বলো। কত হয়? 19.99। 19.92। কোশ্চেনে তো 20 দেওয়া। 99। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, 20 লেখা যাবে। এটা শেষ। এখন আমরা করব 18। হ্যাঁ, 17 নাম্বার অঙ্কটা আমার, এই 18 পারলে 17 পারা যাবে, এই জন্য আমি 18তে চলে যাবো। দেখো 17 আর 18 প্রায় কাছাকাছি, পারা যাবে। 17 পারলে 18 পারা যাবে। দেখো 17 কি বলছে, অ্যামাউন্ট অফ দ্য কোম্পানি উইল গেট অ্যাডভান্স। এটা হলো এই যে এইটা, এই যে 3 নাম্বার ওয়ার্কিং যে করছিলাম আমরা, ওইটা চাইছে। তারপরে চাইছে টোটাল কস্ট। টোটাল কস্ট মানে এই যে 4 নাম্বারে আমরা যে ওয়ার্কিং করে রেজাল্টটা বের করছি, সেটাকে এ আর টার্নওভার দ্বারা গুণ করলে টোটাল কস্ট বেড়ে যাবে, যেটা আমরা একটু পরেই বের করব। 18 নাম্বার এটা শিখবো। আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, হ্যাঁ, এটা আমরা ওইখানে শিখবো। 18 নাম্বারটা দেখলি 17 পারা যাবে। তো দেখি 18 কেন করাইতেছি, কারণ 17 থেকে 18 ইনফরমেশন আরেকটু বেশি, ওইখানে ইনফরমেশন কম আছে। অ্যানুয়াল ক্রেডিট সেলস অফ সুমিত লিমিটেড ইস টাকা 16 লাখ। অর্থাৎ অ্যানুয়াল সেলস দেওয়া, তো প্রথমে আমরা খাতায় লিখি অ্যানুয়াল সেলস 16 লাখ টাকা দেওয়া আছে। অ্যানুয়াল সেলস 16 লাখ টাকা। 18 নাম্বার অ্যানুয়াল ক্রেডিট সেলস 16 লাখ টাকা। ঠিক আছে, এরপরে দেওয়া আছে and its average collection period 90 days, 90 দিন কালেকশন পিরিয়ড। এরপরে বলতেছে past experience the bad debts loss 2.5%, bad debt loss কত পার্সেন্ট,
2.5% দাও। এগুলো খাতায় তুলে নিলে সুবিধাটা কি বারবার তোমার প্রশ্ন পড়তে হইতেছে না। কালেকশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট টাকা 12,000, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 12,000 টাকা। তারপর এরপরে বলতেছে দ্য ফ্যাক্টর চার্জ 3% কমিশন। কমিশন পাইলাম তাহলে 3%। কমিশন কত পার্সেন্ট? 3%। এরপর 90% অ্যাডভান্স বলছে। আমরা বলছিলাম কি 100% থেকে এই প্রশ্নে যে পার্সেন্টেজ দেওয়া আছে এটা বাদ দিলে পাবো রিজার্ভ, ঠিক আছে। তাহলে রিজার্ভ 100% মাইনাস 90% ইজ ইকুয়াল টু 10%। আমার রিজার্ভ দরকার, অ্যাডভান্সটা দরকার নেই, ঠিক আছে। এবং ইন্টারেস্ট রেট আছে 15%। ইন্টারেস্ট 15%। এই ইনফরমেশনগুলো আছে, আর কিছু নাই। হাউ মাচ দ্য কোম্পানি উইল গেট অ্যাডভান্স, অর্থাৎ 3 নাম্বার ওয়ার্কিংটা করবো। অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল কস্ট, টোটাল কস্ট করবো। অর্থাৎ 4 নাম্বার ওয়ার্কিং করে তার সাথে টার্ন ওভার দ্বারা গুণ করলে আমি টোটাল কস্ট পাবো। কারণ আমরা 4 নাম্বারে যেটা বের করি সেটা হলো ওই 90 দিনের কস্ট বের হবে, কিন্তু আমাকে টোটাল কস্ট বলতে 1 বছরের কস্ট কত সেটা বের করতে হলে তোমাকে আবার ওইটাকে টার্ন ওভার দিয়ে গুণ করতে হবে, অথবা তুমি 90 দিয়ে ভাগ দিয়ে 360 দিয়েও গুণ দিতে পারো। এরপরে লাগবে আমাদের ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট। তার মানে আমাকে এই পুরো ইটাই করতে হবে, 4টা ওয়ার্কিংই করতে হবে। হ্যাঁ, কারণ আমি তো অ্যাডভান্স অ্যাভারেজ অ্যাকাউন্ট হিসেবে স্যার আবার নিট পিরিয়ডিক কস্ট করতে হবে না। তাহলে আসি ফার্স্ট ওয়ার্কিংয়ে। ওয়ার্কিং 1, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যানুয়াল ক্রেডিট সেলস সিপি 360, অ্যানুয়াল ক্রেডিট সেলস 16 লাখ, সিপি 90, আর হলো 360 কত, 4 দ্বারা ভাগ করো, 4 লাখ আসে মানে সবাই দেখো, 4 লাখ। ওয়ার্কিং নাম্বার 2, ARTO অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার 360 বাই সিপি, 360 ডিভাইডেড বাই 90 4 টাইমস, 1 বছরে 4 বার টার্ন ওভার হয়, ঠিক আছে। 2টা ওয়ার্কিং করলাম, থার্ড ওয়ার্কিং এ যাব। থার্ড ওয়ার্কিং এ আসি। ভাই একটু তুলে নেই ভাই, বুঝছেন না ভাই। আর মুচ্ছা দিলেন, তুলি নাই তো। ওয়ার্কিং তো অনেক আগে লিখছি, এটা তো নাই। আমি তো ওই না না, আচ্ছা যেগুলো মুছছে ওগুলো প্রশ্ন দেওয়া ছিল, সমস্যা নেই। মেন হলো ওইটা, এইগুলো এগুলো আমরা জাস্ট তুলছি করার জন্য, যে বারবার যাতে প্রশ্নটা না পড়া লাগে, এই জন্য গিভেন দিয়ে তুলে নিছি। বারবার প্রশ্ন পড়তে গেলে টাইম নষ্ট হয়। আচ্ছা, আমরা ওয়ার্কিং নাম্বার 3 তে যাব। ওয়ার্কিং নাম্বার 3, নিড পিরিয়ডিক অ্যাডভান্স। নিড পিরিয়ডিক অ্যাডভান্স প্রথমে থাকবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল 4 লাখ টাকা, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। এর সাথে বাদ দিব আমরা রিজার্ভ। রিজার্ভ কত বের করছি, না 10%। 4 লাখ টাকা 10%, 40,000 থাকবে, 3,60,000। এখান থেকে আমরা বাদ দিব কমিশন।
কমিশন 3%, 3 ছেড়ে 12,000 টাকা। কত থাকে? 3, 5, 4 রাত না? এখান থেকে বাদ দিব ইন্টারেস্ট। ইন্টারেস্ট বাদ দিব, ইন্টারেস্ট হলো 15%। তাহলে আমরা নিচে কাজ করি। এই 3,48,000-কে গুণ করব 15% দ্বারা। আমার হিসাব করতে হবে কত দিনের, 90 দিনের সুদ কত, 90 দিনের সুদ কত। দেখো তো 90 দিনের সুদ কত আসে। আমার কি স্ক্রিনে লেখা বেঁকা দেখা যায় না? বোর্ডে ঠিকই সোজা লিখছে, ওই ক্যামেরা কারণে বেঁকা দেখা যায়। ক্যামেরাও তো ঠিক মতো নাই দেখতেছি। আগের থেকে একটু নেটে কম প্রবলেম করে নাকি? সকালবেলা ভালোই ক্লাস না হয়, বিকালে মাঝে মধ্যে একটু সমস্যা হয়। স্যার আপনি যে ভিডিওটা করেছেন এই ভিডিওটা কি মোবাইল দিয়ে নাকি ল্যাপটপের ওয়েবক্যাম দিয়ে? না, ল্যাপটপের ওয়েবক্যাম আছে, কিন্তু এটা বেশি ভালো না, পরে 13,050। আলাদা একটা ওয়েবক্যাম কেনা হয়েছে। ও 13,000 কত? 50। 50। মোবাইল দিয়েও করা যায়, কিন্তু মোবাইলও অত ভালো আসে না। সেট চেঞ্জ করলে আবার করা যেত মোবাইল দিয়ে। মোবাইলটা আরো ক্লিয়ার হইতো, যেটা দিয়ে আমি করতেছি ওটা থেকে ক্লিয়ার স্যার আছে। বক্স মুছছেন না? এখানে কত আসে মোবাইলের ওয়েবক্যাম বানাইলে আরো ক্লিয়ার আসে। ট্রাই করছিলাম, কিন্তু সমস্যা হয় ই করে। 3,34,950 আসছে। 3,34,900। 34,950। আমাদের ওই যে সলিউশন আছে না, সলিউশনে এখানে ভুল আছে, শিটে ঠিক করে দিছিলাম। তোমাদের কি লেখা আছে অ্যান্সারটা? এটাই কি হয়েছিল? যারা শিট নিছিল কোচিং ক্লাস করছে ওদের তো ঠিক করে দিচ্ছি আমি, এখানে আর কারেকশনটা করা হয়নি। 3,34,950। আমরা লাস্ট ওয়ার্কিং এ যাব। লাস্ট ওয়ার্কিং হলো নিট পিরিয়ডিক কস্ট। ওয়ার্কিং 4 নিট পিরিয়ডিক কস্ট। প্রথমেই বসবে কমিশন। কমিশন বের করছি 12,000। এরপরে বসবে ইন্টারেস্ট, 13,050। কত? 2,5050। এখান থেকে বাদ যাবে কস্ট সেভিং। কস্ট সেভিং এর মধ্যে কে আছে? ব্যাড ডেট এক্সপেন্স আছে। ব্যাড ডেট এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স 2.5% করো। 4 লাখ টাকার 2.5% করো। যত পার্সেন্টেজ থাকবে সবই অ্যাপ্লাই হবে। এই 4 লাখের উপর শুধু ইন্টারেস্টটা অ্যাপ্লাই হবে, কমিশন আর রিজার্ভ বাদ দিয়ে যেটা সেটা। ব্যাড ডেট এক্সপেন্স 2.5% করলে কত হয়? 4 লাখের কত হয়? 2% হলো 4,000। 1,000, 5,000 মেবি। 8,000। 4 লাখের 2% 8,000। 2 না, 2.5। 4 লাখের 2.5%। 10,000। স্যার 10।
10,000। তারপরে তোমার লাগবে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এই প্রশ্নে কি 12,000 দেওয়া আছে? এই 12,000 এটা কি বছরে নাকি মাসে কিছুই বলা নাই। হ্যাঁ, তো আমাকে ধরে নিতে হবে এটা 1 বছরের টাকা 12,000। 12,000 কে তোমার কয় দিনের টাকাটা লাগবে? তুমি নিট পিরিয়ডিক কস্ট করতেছো, অর্থাৎ 90 দিনে খরচটা কত সেটা লাগবে। অর্থাৎ কি করবে তুমি 12,000 কে ভাগ করবা 360 দিয়ে, গুণ করবা, আমার তো জায়গায় হইতেছে না। আচ্ছা একটু এটা নিচে লিখি। 12,000 কে ভাগ করবা 360 দিয়ে, তোমার প্রয়োজন 90 দিনের খরচ কত? দেখো 90 দিনের খরচ কত আসে। 90 দিনের খরচ কত? 3,000। স্যার 3,000। 13,000 বাদ দেয় এখান থেকে, 12,050। এগুলো সব ছিল ওয়ার্কিং। এখন আমাদের যেগুলো যেগুলো চাইছে 1 2 3 4 দিয়ে এগুলো সরানো। প্রথম রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে হাউ মাচ দ্য কোম্পানি উইল গেট অ্যাডভান্স। অর্থাৎ 3 নাম্বার ওয়ার্কিং এ যেটা আমরা সলিউশন করছি, আমরা প্রথমে আমরা লিখবো নিট। সুতরাং নিট পিরিয়ডিক অ্যাডভান্স, এটা রেজাল্ট বের করেই রাখছি। 3 লাখ কত বের করছিলাম? 34,000। কত ছিল? আমরা যে 3 নাম্বারে যে ওয়ার্কিং করলাম এটা রেজাল্ট কত ছিল? 3,34,000 কত? 3,34,950। এটা হলো প্রথম অ্যান্সার। 2 নাম্বারে চাওয়া হয়েছে টোটাল কস্ট। টোটাল কস্ট এইটা হলো 90 দিনের খরচ। হ্যাঁ, নিট পিরিয়ডিক কস্টকে তুমি আর টার্নওভার দিয়েও গুণ করতে পারো, অথবা তুমি এই টাকা যেহেতু 90 দিনের, তাহলে 90 দিয়ে ভাগ 360 দিনে কত সেটাও বের করতে হবে। তাহলে এটা হলো 12,050। সিপি লিখতে পারো, কারণ এটা তো আমরা বের করেই রাখছি। এটাকে কি বলে আমরা অ্যাকাউন্টে টার্নওভার। তুমি চাইলে ডাইরেক্ট 4 এ আর টার্নওভার দিয়ে গুণ করতে পারো। আমি ডাইরেক্ট না করে এভাবে করছি, বোঝা মানে ক্লিয়ার, যাতে কনসেপ্টটা বুঝো যে মানে কি করতেছি। এটা হলো 90 দিনের টাকা, তাহলে 90 দিনের টাকাকে 90 দিয়ে ভাগ করছি। আমার দরকার 360 দিনের টাকা কত, কারণ টোটাল টাকাটা চাইছি। 360 ভাগ 90, 4 দিয়ে গুণ করে দেবে। 12,050-কে 4 দ্বারা গুণ করো। 48,200 হয়। স্যার 48,200 হয়। অ্যান্সার ওইটাই। তারপরে হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইআইআর। 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100, এই হলো সূত্র। আমরা এখানে লিখি 1 প্লাস আর এর মান আমাকে বের করতে হবে স্যার। n এর মান ওই যে টার্ন ওভার বের করছি না, n এই এ আর টার্ন ওভার ওইটাই n। হ্যাঁ, কত? 4 বের করছি। আমাকে এইটা খালি বের করতে হবে। তো এখানে বোঝার সুবিধার্থে আমরা এভাবে লেখাও দিতে পারি, সমস্যা নেই। সাইড ওয়ার্কিং যদি না করতে চাও এখানে দেখাবা মিড পিরিয়ডিক অ্যাডভান্স। তাহলে 1 প্লাস কস্ট বের করছি, এটা কিন্তু টোটাল আমাদের মিড পিরিয়ডিক। 12,050 অ্যাডভান্স কত? 3,3,4,9, সরি 3,3,4,9,50। 4 মাইনাস 1 ইন্টু 100, দেখো কত আসে। এটাকে এটাকে দিয়ে আগে ভাগ করো, যোগে 1 করে তারপরে পাওয়ার করো।
কত হয়? স্যার 15.19 আসে। কত কত 19। সেটাও মিলে গেছে, হ্যাঁ? তাহলে ওইটাই মিলে নাই, ওই যে প্রথমটার অ্যান্সারের ভুল আছে। বলছি আচ্ছা, তাহলে আমরা বাড়ির কাজ দিলাম 17। আর কি ছোট অঙ্ক করার মতো আছে? 19 করা যায়। আচ্ছা 19 করি, হ্যাঁ? 19 বেশি বড় না, 3টা রিকোয়ারমেন্ট হইলেও মানে রিকোয়ারমেন্টগুলো ছোট ছোট। আমাদের পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো, এখন যে নিয়মের অঙ্কগুলো, এইগুলো আমাদের পরীক্ষায় বেশি এসেছে পার্ট সি এর জন্য। আর এতক্ষণ যেগুলো বললাম এগুলো সব বি পার্টে আসার মতো। দেখো কি বলছে, প্রথমেই 4 লাখ টাকার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার এই কোম্পানির। তো এই 40 লাখ টাকা, 40 লাখ টাকার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। এই 40 লাখ টাকা তারা বিভিন্ন ওয়েতে নিতে পারে। একটা ওয়ে হলো সে ব্যবসায়িক ঋণ নিতে পারে। তো ব্যবসায়িক ঋণ নিলে তাকে শর্ত দেওয়া হয়েছে কি, ফরগো ক্যাশ ডিসকাউন্ট গ্রান্টেড অন বেস 315 নিট 45। ব্যবসায়িক ঋণ বুঝবে কিভাবে? যে এরকম টার্ম থাকলে বুঝবে এটা ব্যবসায়িক ঋণ, ট্রেড ক্রেডিট। তো এটার ব্যয় আমরা বের করব। তারপর আবার বলছে যে ঋণ নিবে, হ্যাঁ, ব্যাংক থেকে। ব্যাংক কথা উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে। ঋণের কথা দেখবে বুঝতে পারবে এটা যে আমাদের ব্যাংক লোন অথবা কম্পেনসেটিং ব্যালেন্স দেখলেও বলতে পারবে। তাহলে এখানে 50 লাখ টাকা সে ব্যাংক ঋণ নিবে 14% সুদে এবং 15% কম্পেনসেটিং ব্যালেন্স, এবং ইন্টারেস্টটা অগ্রিম কেটে রাখা হয়। তাহলে এই একটা মেথড বলছে। আরেকটা মেথড বলছে যে না, সে কোনোটা ওইটাও নিবে না, এটাও নিবে না। চার একটা চিন্তা করলো যে সে কমার্শিয়াল পেপার নিবে। তাহলে 3টা সিচুয়েশনের কথা বলছে। Further, assuming that the fund would prefer that flexibility of bank financing, provide the additional cost of this flexibility is no more than 2.5%. এর দ্বারা বুঝিয়ে দিচ্ছি কি, ব্যাংক ঋণের যে সুদ, হ্যাঁ, তো এই সুদটা অনেক সময় আপ ডাউন করে, হ্যাঁ, অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। তো এ বলতেছে যে এই নমনীয়তার হার, অর্থাৎ এই ব্যাংকিং সর্বোচ্চ তোমার 2.5% বাড়তে পারে। ঠিক আছে, তাহলে আমরা যে অ্যান্সারটা বের করবো আমরা 2 নাম্বারে, তার সাথে আমরা 2.5% আরো এক্সট্রা অ্যাড করে তারপরে আমরা ডিসিশনে যাব। আর আমাদের বলছে যে কোম্পানিটা কোন অপশনটা সিলেক্ট করবে, 1, 2 নাকি 3 নাম্বারটা সিলেক্ট করবে, সেটা তোমাকে বলতে হবে। তার জন্য তোমাকে 3টা অপশনের এপিআর আর ইআইআর আগে বের করতে হবে। এপিআর আর ইআইআর আগে বের করতে হবে। তো আমরা প্রথমে কস্ট অফ ট্রেড ক্রেডিটের এপিআর আর ইআইআর বের করবো। একটু ফার্স্ট ক্যালকুলেশন করব, ঠিক আছে? অঙ্ক ইজি, খালি জাস্ট ক্যালকুলেশন করা। তো প্রথমে আমরা কি করব, কস্ট অফ ট্রেড ক্রেডিট করব। কস্ট অফ ট্রেড ক্রেডিটে এপিআর এর ফর্মুলা সিডি 100 মাইনাস সিডি ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তো আমাদের প্রথমেই সিপি দেওয়া আছে, সিডি দেওয়া আছে, ক্যাশ ডিসকাউন্ট। স্যার সিডি আর হবে না? আর লেখা দরকার নেই, আর দিলেও চলবে, না দিলেও চলবে। তাহলে সিডি কত? সিডি হলো কোশ্চেনে 3 সিপি ক্রেডিট পিরিয়ড 45 আর ডিসকাউন্ট পিরিয়ড 15।
তাহলে বসাই 300 360 45 15 100 0.0309 হবে এটা। আর এইটা হলো 15 বাদ দিলে 30 3 12 36 12 হবে। রেপিয়ার EIR করবো 1 প্লাস আর পাওয়ার 1 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু 100 1 প্লাস 0.0309 n এর মান 12 মাইনাস 1 ইন্টু 100 এটা করবো। ঠিক আছে, এটা হলো কস্ট অফ ট্রেড ক্রেডিট। এরপরে যাবো কস্ট অফ ব্যাংক লোন। 2 নাম্বার কস্ট অফ ব্যাংক লোন। কস্ট অফ ব্যাংক লোন, ব্যাংক লোনে এপিআর আর ইআইআর সেম, কারণ আমাদের কোশ্চেনে কোনো ম্যাচুরিটি পিরিয়ড নাই, না থাকলে আমরা বলছি না এপিআর আর ইআইআর একইভাবে হবে, অর্থাৎ ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজ লোন ইন্টু 100। তারপর সাইডে ইন্টারেস্ট বের করি। ইন্টারেস্ট কত হবে? লোন নিছি কত? 50 লাখ টাকা। 50 লাখ টাকা ঋণের উপরে সুদ হবে কত পার্সেন্ট? 14%। কত আসে দেখো। তারপরে তোমার লাগবে ইউজ লোন, তার আগে কম্পেনসেটিং ব্যালেন্স লাগবে। কম্পেনসেটিং ব্যালেন্স 50 লাখ টাকার কত পার্সেন্ট? 15%। 15% কম্পেনসেটিং ব্যালেন্স। তারপর লাগবে ইউজ লোন। ইউজ লোন কিভাবে পাবা? তোমার টোটাল লোন থেকে যে কম্পেনসেটিং ব্যালেন্স বাদ দিবা। কম্পেনসেটিং ব্যালেন্স কত করছো কেউ? ইন্টারেস্টও বাদ দিবা, কারণ অ্যাডভান্স বলা আছে, তাহলে এই দুইটা বাদ দিবা। ভাই একটু আসতে ভাই, এত তাড়াতাড়ি করলে পারি না ভাই। আচ্ছা করো, ক্যালকুলেশন করে বলো কত হয়। এগুলো ফার্স্ট করালাম কেন, আমি তো অলরেডি পার্ট বাই পার্ট করে ফেলছি, এখানে জাস্ট একটু প্র্যাকটিস করবো। আমাদের নিয়ম কিন্তু সব শেখা হয়ে গেছে কমপ্লিট, এখন জাস্ট প্র্যাকটিস করবো। স্যার উপরের অ্যান্সারটা হবে 37.08%। 37.08%। হ্যাঁ, আর তারপরেরটা হবে 44.08। ভাই 37.12 হয়। এটা সমস্যা নাই, এটা এই কয়টা নিলে তো এটাই আসবে, 4 ডিজিট নিলে তো এটাই আসবে। স্যার ইআইআর কি স্যার পার্সেন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, পার্সেন্ট। দশমিকের পর কিছু চেঞ্জ হলে প্রবলেম হয় এটা। হ্যাঁ, আমার সবসময় ঠিক রাখতে হবে এই দশমিকের আগের অংশটুকু। এটা কম বেশি হয়, এখানে কম বেশি মান নিলে কম বেশি হয়। ওইখানে 14 লাখের 50 লাখের 14%। করছো কেউ? এই পাশেরটা তুমি বি করে ফেলছো সবাই, এতটুকু পৌঁছে দিই। 50 লাখের 14% তার 7 লাখ। প্রথমটা রেপিয়ার কত হয়েছে? এপিআর 37.08। কত? 7 লাখ। 50। এটা কত? 7,50,000 না? 7,50,000। তাহলে এখান থেকে তুমি 7 লাখও বাদ দাও, 7,50,000 বাদ দাও, দিয়ে ক্যালকুলেট করে শেষ। সর্বশেষ হলো কমার্শিয়াল পেপার।
ভাই ইউএল 50 লাখ লিখলেন যে ভাই, ইউএল থেকে কি ওই টাকাটা কি মাইনাস যাবে না? ইউজ লোন, মোট লোনের থেকে দুইটা খরচ বাদ যাবে, ইন্টারেস্ট আর কমার্শিয়াল কম্পেনসেটিং ব্যালেন্স। কমার্শিয়াল পেপার ফেস ভ্যালু মাইনাস নিট সেলস ভ্যালু, নিট সেলস ভ্যালু ইন্টু 360, ম্যাচুরিটি পিরিয়ড 100। কোশ্চেনে ফেস ভ্যালু আছে 44 লাখ, সেলস ভ্যালু 40 লাখ, নিট সেলস ভ্যালু 40 লাখ, নিচে 40 লাখ, 360, 6 মান্থ, 6 মাসে 180 দিন, 100। তাহলে এখানে হবে 0.10, এখানে হবে 2, এখানে হবে 100, তার মানে 20%, আর এইখানে হবে 0.10, এখানে 2, এখানে মেবি 21%। আমরা নিচে আরেকটা কাজ আছে, অ্যাকচুয়াল কস্ট অফ ব্যাংক লোন, মানে 7 লাখ, এটা কত হয়েছে করছো কেউ? 5 লাখ থেকে 14.5 50 লাখ থেকে 35 লাখ 50। অ্যান্সার কত? আনসার বের হবে 19.72%। অ্যাকচুয়াল কস্ট কত হবে? এই 19.72 এর সাথে আরো 2.5 যোগ করবা, আরো 2.5 যোগ করবে, ঠিক আছে? ক্যালকুলেট করে তো খালি কমেন্ট দাও। একটু রেজাল্টটা বলো, এটা কত হয়েছে? 22.22% অ্যাকচুয়াল কস্ট। কমেন্টটাও করে লিখে দিই, হ্যাঁ? ভাই কমেন্ট কি ওই কস্ট অফ ব্যাংক লোনের? হ্যাঁ, সবার শেষে। আমাদের ব্যাংক লোনে 22, কমার্শিয়াল পেপারে 21, আর ট্রেড ক্রেডিটের ইআইআর বের করছিলাম 44। সবচেয়ে কম কার? সবচেয়ে কম হলো কমার্শিয়াল পেপারে। এই ইআইআর দেখে মন্তব্য দিব, হ্যাঁ? সবচেয়ে কম ইআইআর হচ্ছে আমাদের কমার্শিয়াল পেপারে। এই কোম্পানি কমার্শিয়াল পেপারটা অ্যাকসেপ্ট করবে, কারণ এইখানে সবচেয়ে খরচ কম হবে এই সোর্সে যদি সেটাকে কালেক্ট করে। তিনটা বাড়ির কাজ, 17, 21, 23, আর কার জানি ওই যে 15 সমস্যা ছিল, ওইটা আমি মেসেঞ্জারে লিখে বুঝাই দিই। মেসেঞ্জারে আমি মেসেজ দিব।